আসসালামু আলাইকুম। মিতা মোস্তফা আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে শনিবার থেকে উপকূলীয় এলাকাগুলো দিয়ে মেঘ দেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে আসতে পারে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে দিনের আকাশ মেঘ এবং কুয়াশায় ঢেকে যেতে পারে, হতে পারে বৃষ্টি। বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আজ আরও বিস্তৃত হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। 3 দিন ধরে এটি সাগরে অবস্থান করায় প্রচুর মেঘমালা তৈরি হচ্ছে। দেশের উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকাল রোববারও দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাদরিনা খন্দকার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদরিনা, আজকে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় আছে, আর আপনি আমাদেরকে আবহাওয়া সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। মিতা, আমি এখন রয়েছি আবহাওয়া অফিসে। এখান থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে রাজধানী সহ দক্ষিণের যে জেলাগুলো আছে ওখানে বৃষ্টিপাত হচ্ছে। আর দেশের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজকে 13.3 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় আজকে তাপমাত্রা হচ্ছে 18.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে রাতে বা কালকে সকাল পর্যন্ত খুলনা, চট্টগ্রাম আর বরিশাল, ভোলায় বৃষ্টি হতে পারে, বেশি বৃষ্টি হতে পারে। আর সকাল পর্যন্ত এই বৃষ্টিটা হতে পারে। তারপরে আবার 2-3 দিন বাদে 24-25 তারিখে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে তারা। এদিকে সাগরে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দিয়েছে এবং তারা জানিয়েছে পরবর্তীতে নিম্নচাপের যদি আরও গভীর হয় তাহলে 3 নম্বর সাধারণ স্থানীয় সংকেত দেওয়া হবে। এই ছিল আমার কাছ থেকে আবহাওয়া অফিসের সর্বশেষ। আশুলিয়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে আশুলিয়া থানার পুলিশ। এতে রবিউল নামের পুলিশের এক উপপরিদর্শক সহ 4 জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 15 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আশুলিয়ার পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার রাকিব ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় রাকিব চিৎকার করলে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলার খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে এসআই রবিউলকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে 15 জনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ। ছাত্র জনতার জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আয়োজিত কনসার্ট ইকোস ফর রেভলিউশন শুরু হচ্ছে আজ বিকেল 4টায়। উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রাহাত ফাতে আলী খান গান পরিবেশন করতে এখন ঢাকায় রয়েছেন। গত রাতে একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের পাশে দাঁড়াতে এই বিশাল আয়োজনের অপেক্ষায় সঙ্গীত ভক্তরা। রাহাত ফাতে আলী খানের সুরের মূর্ছনায় রাজধানীর আর্মি স্টেডিয়াম এবং এর আশপাশের এলাকা হয়ে উঠবে লোকে লোকারণ্য। কনসার্টের সব প্রস্তুতি শেষে এখন চলছে নিরাপত্তা সহ শেষ পর্যায়ের আয়োজন। দেশীয় ব্যান্ড চিরকুট, আর্টসেল ছাড়াও দেশের কয়েকটি ব্যান্ড এবং শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করবেন। ভিআইপি, ফ্রন্ট রো এবং জেনারেল ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। এই কনসার্ট থেকে যা আয় হবে তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। পুরো কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে এনটিভি। জমকালো আয়োজন, লাইটিং, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এলইডি ডিসপ্লে সবকিছু মিলিয়ে প্রস্তুত আর্মি স্টেডিয়াম। পারফরমেন্সকারী ব্যান্ডগুলো ইতোমধ্যে তাদের রিহার্সাল সেরে নিয়েছেন। কনসার্টটির আয়োজক জুলাই ফাউন্ডেশনের সদস্যরাও রয়েছেন মাঠে। ইকোস অফ রেভলিউশন কনসার্টের খবর জানতে আমরা এখন যাচ্ছি আর্মি স্টেডিয়ামে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। নূর, কেমন দেখছেন নিরাপত্তা প্রস্তুতি, সে সম্পর্কে আমাদের জানাবেন।
মিতা, জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানটি হয়েছিল, গণ আন্দোলনটি হয়েছিল, সেই গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারের সদস্য এবং আহত যারা হয়েছেন তাদেরকে সহযোগিতার জন্যে আজকে জুলাই ইকোজ অফ রেভলিউশন যে কনসার্টটি, সেই কনসার্টটি আয়োজন করা হচ্ছে এবং একটু পরে সেটার যে মূল কাজ, মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। জুলাই এই যে আর্মি স্টেডিয়ামটি রয়েছে এটির ভেতরে এবং বাইরে এই কনসার্টকে ঘিরে নিরাপত্তা চাদরে একেবারে ঢেকে ফেলা হয়েছে। সেনাবাহিনীর সশস্ত্র সদস্যরা পুরো স্টেডিয়ামের চারপাশে অবস্থান করছেন। এর বাইরে মিলিটারি পুলিশের সদস্যরা অবস্থান করছেন। পুলিশের ঢাকা মহানগর পুলিশের যে সদস্যরা রয়েছেন তাদের বিশাল সংখ্যক উপস্থিতি রয়েছে। এর বাইরেও সাদা পোশাকে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যারা রয়েছে তারাও এখানে এসে তাদের যে দায়িত্ব রয়েছে, নিরাপত্তার জন্য যে কাজগুলো রয়েছে তারাও সে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন এই কনসার্টকে ঘিরে যাতে কোনো ধরনের অব্যবস্থাপনা, যাতে কোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা না হয় সেজন্য তারা সজাগ রয়েছেন, সতর্ক রয়েছেন। এর বাইরে আরও বেশ কিছু বিষয় নগরবাসীর জন্য জানার দরকার। আজকে এই কনসার্টকে ঘিরে বেলা 2টার পর থেকে এই রাস্তাটি যারা ব্যবহার করবেন তাদের জন্য এই রাস্তাটি ব্যবহারে যাতে এখানে কোনো ধরনের জ্যাম বা যানজটের সৃষ্টি না হয় সেজন্য পাশের যেই উডাল সড়কটি রয়েছে, অর্থাৎ ওই সড়কটিতে এখানকার বনানী র্যাম্প এবং কুড়িল বিশ্ব রোডের যে র্যাম্প রয়েছে এই দুটি র্যাম্প একদম ফ্রিতে যানবাহন চলাচল করতে পারবে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই রাস্তাটি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। যতটা সম্ভব এই রাস্তা এড়িয়ে চলবার জন্য বলা হয়েছে এবং এর বাইরে আরও বেশ কিছু নির্দেশনা রয়েছে। যারা গুলশান অথবা বনানী এলাকায় যাতায়াত করবেন তাদেরকেও আগেই একটু সতর্ক হয়ে রাস্তার যেই যানবাহনের অবস্থা সেটি জেনে তারপর যাতায়াত করার জন্য বলা হয়েছে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে। মিতা, কনসার্টের নিরাপত্তা বিষয়ে জানছিলাম। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিকের সাথে আমরা কথা বলবো। সাদিক, অনুষ্ঠান তো শুরু হতে আর বেশিক্ষণ সময় বাকি নেই, তো কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সার্বিক পরিস্থিতি বলতে এখন যেটা চলছে শেষ সময়ের প্রস্তুতি। এখন আমরা দেখেছি যে পুরো জায়গাটি কিন্তু নিরাপত্তার চাদরে বিছিয়ে ফেলা হয়েছে। বিশেষ করে আর্মির পক্ষ থেকে আমরা এই ধরনের নিরাপত্তা এর আগে অনেকগুলো কনসার্ট দেখেছি, কিন্তু এই কনসার্টটির আগে আমরা যেটি থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী তাদের কিন্তু কড়া প্রহরা রয়েছে। তাই স্টেডিয়ামের প্রতিটি কোনায় কোনায় তারা অবস্থান করছেন এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছে, যারা আয়োজক রয়েছেন তারাও কিন্তু তাদের জায়গা মতো চলে গিয়েছেন এবং যারা আমাদের যে ব্রডকাস্ট পার্টনার এনটিভির যে ক্রুরা রয়েছেন তারাও কিন্তু তাদের পজিশনে আছেন এবং পুরোপুরি প্রস্তুত বলা যায়। এবং আমরা স্টেজে যেটা দেখছি সেটা হচ্ছে রাহাত ফতে আলী খান, যেহেতু তিনি সাধারণত বসে পারফর্ম করে থাকেন এই জন্য তার জন্য যেই মাইক গুলো রয়েছে, মাইক্রোফোন গুলো রয়েছে সেগুলো সেট আপ দেওয়া হয়েছে। তার যে সঙ্গীরা আসবেন আশা করা হচ্ছে তাদের জন্য মাইক্রোফোন সেট আপ রয়েছে। শেষ সময়ের সাউন্ড গুলোর কোয়ালিটি চেক করা হচ্ছে এবং এই সাউন্ড কোয়ালিটি যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং পেছনে যে এলইডি লাইট গুলো রয়েছে সেই এলইডি লাইট গুলোর কার্যকারিতা চেক করা হচ্ছে এবং জায়ান্ট স্ক্রিনে যে বিষয়টি প্রদর্শিত হবে আপনি নিশ্চয়ই জানেন, এটি হচ্ছে ইকোজ অফ রেগুলেশন। তার মানে হচ্ছে জুলাই আগস্টে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, এখনো সুচিকিৎসার অভাব রয়েছে, তাদের জন্য এই আয়োজনটি করা হয়েছে। তাদের যে আত্মত্যাগ, তাদের যে বীরত্ব কথা, সেই বিষয়গুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে জায়ান্ট স্ক্রিনে এবং সেটিও কিন্তু কিছুক্ষণ পরে শুরু হবে। আমরা দেখছি যে এটি নিয়ে উৎসাহ উজ্জীবনার কোনো ধরনের কমতি নেই। বিভিন্ন জায়গায় বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আশপাশের জায়গাগুলোতে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরা রয়েছে, সেই সাথে সেনাবাহিনী কিছু সুযোগ সুবিধা তৈরি করেছে। বিশেষ করে জাহাঙ্গীর গেট, জিয়া কলোনি এই জায়গাগুলোতে আগেই তারা বলেছে যে আজকে 11টা পর্যন্ত চলাচল করতে পারবে যে কোনো যানবাহন। একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে 4টা থেকে, বিকেল 4টা থেকে এখানে যে গাড়িগুলো প্রবেশ করবে বনানী হয়ে, আর্মি গলফ ক্লাব হয়ে, এয়ারপোর্ট হয়ে, এই জায়গাগুলোতে তারা বিশেষ নিরাপত্তা দিবে। একই সঙ্গে টোল প্লাজায় কোনো ধরনের টোল দেওয়া লাগবে না, এক্সপ্রেসওয়েতে তারা ফ্রিতে এখানে চলে আসতে পারবেন। এই ধরনের নানা সুবিধা দেওয়া হচ্ছে। আর টিকিটের কথা যদি বলি, টিকিট বিক্রি শুরু হয়েছে বেশ কয়েকদিন আগ থেকে। এখন টিকিট 36%, 24% এবং 10% তিনটি ক্যাটাগরিতে ভাগ করে ছাড় দেওয়া হচ্ছে এবং সেই ছাড়ের কারণে আমরা দেখেছি যে টিকিট বিক্রিতে বেশ সাড়া পড়েছে। আর বিশেষ করে প্রখ্যাত শিল্পী রাহাত ফতে আলী খান যেহেতু এখানে পারফর্ম করবেন, তার সাথে বাংলাদেশের যে শিল্পীরা রয়েছে, আর্টসেল রয়েছে, এখানে চিরকুট রয়েছে,
তার সাথে সেজান রয়েছে, আফটার ম্যাথ রয়েছে। এই ধরনের সঙ্গীত শিল্পী যারা আছে তারাই মূলত এই পারফরমেন্সটা শুরু করবেন। বিকেলের 4:30 নাগাদ এই পারফরমেন্স জমজমাট হয়ে উঠবে বলে আমরা ধারণা করছি, এবং এনটিভির মাধ্যমে সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের মানুষ কিন্তু এই কনসার্টটি সরাসরি দেখতে পারবেন। রাহাত ফতেহ আলী খানের যে প্রখ্যাত যে গানগুলো আছে সেই গানগুলো তিনি করবেন। একই সঙ্গে এখানে যে অর্থটি এখানে আয় হবে, সেই অর্থগুলো দেয়া হবে হচ্ছে জুলাই ফাউন্ডেশনের কাছে, যেখানে সুচিকিৎসার অভাব রয়েছে যেসব আহতদের, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো লোকে লোকারণ্য হয়ে উঠবে কনসার্ট এলাকা, সেটি আমরা দেখার অপেক্ষায়। জানছিলাম রাহাত ফতেহ আলী খানের কনসার্টের নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতির সবশেষ খবর। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান নিয়ন্ত্রণ নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে 4 মুসল্লি নিহত হওয়ার ঘটনায় ইজতেমা এলাকা এবং আশেপাশে 144 ধারা এখন অব্যাহত রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দানে কোনো প্রকার সমাবেশ, জমায়েত, মিছিল, মিটিং সব নিষিদ্ধ করা হয়েছে। তবে ইজতেমা ময়দানের আশপাশের সড়ক, মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আজ ইজতেমা ময়দান এলাকায় র্যাব এবং সেনাবাহিনীর টহল, ময়দানের কয়েকটি ফটকে দেশের অবস্থান দেখা গেছে। ময়দানের অভ্যন্তরে রয়েছে এপিপিএন এর সদস্যরা। এছাড়া পুরো ময়দান এলাকার সম্পূর্ণ ফাঁকা রয়েছে। সচেতনতা বৃদ্ধি, প্রচলিত মধু বিষয়ক ভুল ধারণা দূরীকরণ, গবেষক, চাষি, উৎপাদক, ব্যবসায়ী এবং ভোক্তার সেতু বন্ধন গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে জাতীয় মৌমাছি ও মধু সম্মেলন। রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEB-তে মৌমাছি এবং মধু জোটের আয়োজনে পঞ্চমবারের মতো এই সম্মেলন চলছে। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসাইন চৌধুরী। এ সময় বক্তারা তৈরি পোশাক এবং মাছের মতো মধুও বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় শীর্ষে জায়গা করে নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সম্মেলন থেকে মৌমাছি এবং মধু নিয়ে কাজ করা 9 ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলতি বছরের শেষ সভা অনুষ্ঠিত হবে আজ, যা শুরু হবে বিকেল 3টায়। সভায় BPL, NCL, T20 নিয়ে আলোচনা হবে। তবে বড় বিষয় থাকতে পারে জাতীয় দলের অধিনায়কত্ব। শান্তর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট এবং ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ অধিনায়কত্ব করেন, আর T20-তে দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। টেস্ট সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। তবে লিটনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করে লাল সবুজরা। আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট, অথচ এখনও নিশ্চিত নয় কে ওই আসরে বাংলাদেশের অধিনায়কত্ব করবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।